ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে আজকে গত 1 ফেব্রুয়ারি দেশের যে 80তম বাজেট পেশ হয়েছে সংসদে এবং এই সফল বাজেটের যিনি উপস্থাপিকা আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি একটানা 9 বছর ধারাবাহিকতা বজায় রেখে যে বাজেট পেশ করেছেন সেই বাজেটের জন্য আমরা ঊনকোটি জেলা বিজেপি কমিটির তরফ থেকে আমরা সীতারামনজিকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। এই বাজেট সম্বন্ধে আপনাদের কাছে বিস্তারিতভাবে সমস্ত বাজেটের আনুষঙ্গিক দিকগুলো ব্যাখ্যা করবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের মধ্যে উপস্থিত মাননীয় টিঙ্কু রায় মহোদয়। আমি মাননীয় টিঙ্কু রায় মহোদয়কে বাজেট সম্পর্কিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবার জন্য জ্ঞাপন করছি। সকলকে নমস্কার। আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানাই। যেমনি আপনি শুনলেন, আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা ঊনকোটি জেলার এবং ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক এবং যিনি পূর্ব শাসন জেলার, ওনারা দুজনেই আমার সঙ্গে রয়েছেন, অনুষা মহাশয় এবং অবসর মহোদয় রয়েছেন আমার সঙ্গে। আপনারা শুনলেন যে আমাদের 1 ফেব্রুয়ারিতে যেভাবে কেন্দ্রীয় বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্মলা সীতারামনজি উপস্থাপন করেছেন দেশের সামনে। এই বাজেটের মূল থিম ছিল যুব শক্তি এবং উন্নত ভারত, বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে এই বাজেট পেশ করা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলার পক্ষ থেকে এই বাজেটকে সমর্থন জানাই এবং এই বাজেট সম্বন্ধিত বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা শুনলে খুশি হবেন, এটা প্রথমবারের মতো এত বড় বাজেট যেখানে প্রায় 12.22 লক্ষ কোটি টাকা অর্থাৎ 12.22 লক্ষ কোটি টাকা শুধুমাত্র পরিকাঠামো নির্মাণ, রাস্তা, রেল, বিদ্যুৎ এইগুলো নির্মাণের জন্য খরচ করা হবে, এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং নতুন আয়কর, যেটা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা আয়কর দেন, সরকারি কর্মচারী, এই আয়কর আইন সেটাকেও একটু সরলীকরণ করার অর্থাৎ ইজি করার, ইজ অফ ডুইং লাইফ আমরা বলছি, এটাকেও যেন আর ইজি করা যায় তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা জটিলতা কম হবে। এবং হাই স্পিড ট্রেন করিডোর, আপনারা শুনলে খুশি হবেন। আজকের দিনে আমরা একটা সময় যে ট্রেনগুলোর কথা বলতাম, যে বিদেশের মাটিতে যে ট্রেন দৌড়াতো, আজ বন্দে ভারত আমাদের ভারতে তৈরি হয় এবং ভারতে আমরা দেখি, এবং এটার জন্য করিডোর তৈরি করবে, হাই স্পিড ট্রেন করিডোর, অর্থাৎ বড় শহর যুক্ত করতে 60টি নতুন দ্রুতগতি রেল করিডোর তৈরি করা হবে, যেমন মুম্বাই, পুনে, দিল্লি, বারাণসী, এইরকম কয়েকটা শহরকে জোড়ার জন্য এরকম হাই স্পিড করিডোর তৈরি হবে, যেখানে এই বড় দ্রুতগামী রেলগুলো চলবে। সেমিকন্ডাক্টর মিশন, অর্থাৎ সেমিকন্ডাক্টর মিশন হচ্ছে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, যার মাধ্যমে এই যে মোবাইল আপনারা ব্যবহার করছেন, এই মোবাইল চিপ তৈরি করতে বা কম্পিউটার চিপ, অন্যান্য যে চিপ তৈরি করা হয় তার জন্য এই সেমিকন্ডাক্টর মিশনে 40,000 কোটি টাকা রাখা হয়েছে, যেন উৎপাদন ক্ষমতা আরও বাড়ানো যায়। অলরেডি দেখেছেন আমরা বর্তমান সময় মোবাইল পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার, আমরা সবচেয়ে বেশি মোবাইল এক্সপোর্ট করছি আজ পৃথিবীতে ভারত, এবং এটাকে আরও যেন বেশি করা যায়, আমাদের দেশে যেন আরও উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়, তার জন্য এই সেমিকন্ডাক্টর মিশন 2.0 চালু করা হচ্ছে। আপনার বায়োফার্মা শক্তি হচ্ছে আমাদের যে সমস্ত জৈব সার বা জৈব ঔষধ আমাদের জৈব চাষের জন্য, সেটাকেও যেন আরও বাড়ানো যায়, তার জন্য প্রায় 10,000 কোটি টাকা রাখা হয়েছে। এবং আয়কর স্ল্যাব যদিও পরিবর্তন করা হচ্ছে না, কিন্তু সেটাকে রিটার্ন জমা শেষ তারিখ 31 মার্চ পর্যন্ত করা হয়েছে, এবং সেটাকে আরও সরলীকরণ করা হবে, যেমন আপনাদেরকে বললাম। এবং উদ্যান, আমাদের আঞ্চলিক বিমান যোগাযোগ, এটা এর আগেও ছিল, কিন্তু নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 120টি নতুন গন্তব্য অর্থাৎ নতুন ডেস্টিনেশন আমাদের যুক্ত করা হবে, যাতে আগামী 10 বছরে 4 কোটি যাত্রী উপকৃত হয়, অর্থাৎ মানুষের বিমান পরিষেবা আরও উন্নত করতে 120টা নতুন সেন্টার, অর্থাৎ যেখানে এয়ারপোর্ট, সেখানে যুক্ত করা হবে ছোট বিমানগুলো। সেই লক্ষ্যে হয়তো আমরাও তার সুবিধা পেতে পারি, আমাদের কৈলাসহর, সেই আশা আমরাও করছি, যেহেতু এত বড় সিদ্ধান্ত হয়েছে। পরিবেশ, নারী এবং শিশু সহায়তা 20,000 কোটি টাকা রাখা হয়েছে
আমাদের মহিলাদেরকে সশক্তিকরণ সেমি গ্রোথ ফান্ড অর্থাৎ মহিলাদেরকে জন্য এমএসএমইতে আজকে যারা দেখছেন আমরা লাখপতি দিদি বলছি, যারা আমাদের স্বাবলম্বী গ্রুপগুলো বিভিন্ন উৎপাদন করে, এগুলোর মধ্যে যারা উৎপাদনকারী রয়েছে এগুলোকে এমএসএমইর আন্ডারে আনা, তাদেরকেও শিল্পের ক্যাটাগরিতে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু 10,000 কোটি টাকা রাখা হয়েছে। তাদেরকে যেন শিল্পী অর্থাৎ এখন বর্তমান সময় যে হচ্ছে আমরা যারা মহিলারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন স্বাবলম্বী গ্রুপে, তাদেরকে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পপতি বলছি না, কিন্তু তাদেরকেও এমএসএমইতে অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজের আন্ডারে নিয়ে আসা, তার জন্য 10,000 কোটি টাকা হয়েছে। বুদ্ধ সার্কিট আপনারা সকলেই শুনেছেন, এর আগে যখন আমাদের বিত্তমন্ত্রী বলেছেন বা অন্যান্য প্রেসও শুনেছেন যে উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত বুদ্ধিস্ট বিভিন্ন ধর্মীয় জায়গাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটা সার্কিট তৈরি করা হবে, যেমন ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম, মণিপুর। এটার জন্য বিভিন্ন ইলেকট্রিক বাস সেখানে পরিষেবা এবং এগুলোকে কানেক্টিং করা, এখানে যেন আমাদের বুদ্ধিস্ট যারা ভাই বোন রয়েছেন, ধর্মাবলী মানুষ রয়েছেন, তারা যেন খুব সহজেই যাতায়াত করতে পারেন, তার জন্য পরিকাঠামো একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। মোটামুটি যদি আমি বলি আমাদের এই বাজেটে বড় যে বিষয়গুলো রয়েছে, যেমন আয়ুর্বেদ চিকিৎসায় দেশে 3টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট হবে, অর্থাৎ অল ইন্ডিয়া মেডিকেল এইমসের ধাঁচে 3টা বড় ইনস্টিটিউট তৈরি হবে। দেশের প্রত্যেকটা জেলায় একটি করে নতুন গার্লস হোস্টেল হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বুদ্ধিস্ট তীর্থগুলোর সঙ্গে বাস চালানো হবে। মহিলা উদ্যোগীদের জন্য সেলফ হেল্প এন্টারপ্রেনারশিপ মাঠ গড়া হবে, আমি যেটা আগেই বললাম আপনাদেরকে। এবং মানসিক স্বাস্থ্যের জন্য রাঁচিতে অলরেডি যেখানে চিকিৎসা ব্যবস্থা হয়, রাঁচি এবং তেজপুরে 2টি নিমান্স ইনস্টিটিউট হবে আরও নতুন যেগুলো। এবং এই 16 অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র সরকার রাজ্যগুলোকে 1.4 লক্ষ কোটি টাকা অনুদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিল্প লজিস্টিক করিডোর তৈরি করা হবে, এলাকায় 5টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি করা হবে এবং 20টি পর্যটন কেন্দ্রের জন্য 10,000 মানব সম্পদ উচ্চমানের গাইড তৈরি করা হবে, টুরিস্ট গাইড যাদেরকে সেই ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী দশকে ক্রীড়া ক্ষেত্রে রূপান্তরিত ঘটাতে খেলো ইন্ডিয়া মিশন চালু করা হচ্ছে। খেলো ইন্ডিয়া আপনারা শুনেছেন, এই খেলো ইন্ডিয়াটাকে আরও আপগ্রেড করে খেলো ইন্ডিয়া মিশন চালু করা হচ্ছে। খাদি, তাঁত, হস্তশিল্প উন্নয়নে মহাত্মা গান্ধী গ্রাম সড়ক যোজনা চালু করা হচ্ছে। বস্ত্র বনায়নের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ক্লাস্টারগুলোকে মূলধনী সহায়তার জন্য আধুনিকরণের উৎপাদন বৃদ্ধি করা হবে। এই ধরনের মোটামুটি বড় সিদ্ধান্তগুলো হয়েছে। রেল বাজেট যদি দেখুন, একটা গুরুত্বপূর্ণ বাজেটের মধ্যে রেল বাজেট থাকে। আমাদের কেন্দ্রীয় রেল বাজেটের এই 26-27-এ উত্তর পূর্বাঞ্চলের রেল পরিকাঠামোর জন্য রেকর্ড পরিমাণ অর্থ রাখা হয়েছে, প্রায় 11,486 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2014 সালের তুলনায় প্রায় 5 গুণ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই অঞ্চলে 72,486 কোটি টাকা রেল প্রকল্প বিভিন্ন বাস্তবায়ন হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে ত্রিপুরায় রেল যোগাযোগ আরও উন্নত হবে। গুয়াহাটি পর্যন্ত একটি উচ্চগতি রেল করিডোরের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আমি আগে যেটা বললাম যে হাই স্পিড ট্রেনগুলো, সেটা আমাদের ত্রিপুরা সহ গুয়াহাটির একটা পরিকল্পনা রয়েছে। 7টি অমৃত ভারত রেল স্টেশনে আধুনিকরণ অলরেডি হয়েছে, যার 96% কাজ হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই লাইনটাও কিন্তু সাবরুম পর্যন্ত ইলেকট্রিক্যাল কাজ প্রায় 96% কমপ্লিট হয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে কোকরাঝাড় থেকে ভুটান পর্যন্ত রেলের নতুন সংযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী হবে এই যদি তৈরি হয়ে যায়। তো মোটামুটি আমি যদি আপনাদেরকে বলি, সেন্ট্রাল বাজেট 2013-14-তে যে বাজেটটা ছিল, সেই বাজেটের পরিমাণ ছিল প্রায় ধরুন আপনি 17 লাখ কোটি টাকা তখনকার সময় ছিল। অর্থাৎ ইউপি গভর্নমেন্টের লাস্ট 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসেন। এর আগের যে বাজেটটা ছিল সেটা হলো 2013-14 বাজেট, সেটা ছিল কত? প্রায় 17 লাখ কোটি টাকার বাজেট ছিল। আজকের দিনে বাজেট যদি 26-27-এর বাজেট দেখেন, 53 লাখ কোটি টাকা, অর্থাৎ 3 গুণেরও বেশি হয়েছে। যারা দেখে না সেটা কিছু করার নেই, যারা বিদেশি চশমা পরে থাকে, যারা বলে কিছু হচ্ছে না, দেখছেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি এখানে বাজেটটা প্রমাণ করে, যেখানে আমাদের এই দেশের বাজেট ছিল যেখানে 17 লাখ কোটি টাকার বাজেট, আজকের দিনে দাঁড়িয়ে সেটা 53 লাখ কোটি টাকা, 3 গুণ বেশি হয়েছে।
আমাদের রাজ্যের বাজেট যদি দেখুন 2017-18 বাজেট ছিল, আমাদের রাজ্যের বাজেট ছিল এইরকমই 15,956 করোড় টাকার বাজেট ছিল আমাদের রাজ্যের। আমরা 25-26 বাজেট, যেহেতু 26-27 এখনো হয়নি, আমি তার জন্য আপনাদের বলছি যে আমাদের 25-26-এর বাজেট যেটা ছিল সেখানেও আমাদের 32,423 কোটি টাকা ছিল, অলমোস্ট 103% বেশি হয়েছে, অর্থাৎ ডবলেরও বেশি আমাদের রাজ্যের বাজেটও হয়েছে। তো সর্বমোট আমি বলতে পারি ভারত সরকার যুবশক্তি এবং আত্মনির্ভর ভারত, বিকশিত ভারতের যে নির্মাণ লক্ষ্য, সেই লক্ষ্যে এগোচ্ছেন। আমি যেহেতু ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া বিষয়েও কিন্তু একটা বড় অ্যামাউন্ট আমরা পেয়েছি। ক্রীড়াতেও সারা দেশেই তার সুফল পাবে। ক্রীড়াতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে, ক্রীড়া সামগ্রী, আজকে যে ফুটবল খেলা হচ্ছে আমাদের এখানে পদ্মজল, এই যে ফুটবলগুলো আসে, ভালো মানের ফুটবল যেগুলো দেখি, এগুলো বিদেশ থেকে আসে। অধিক সংখ্যক ক্রীড়া সামগ্রী কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয়। এই ক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট 500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ক্রীড়া সামগ্রী উৎপাদনের জন্য। বর্তমান ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার যে আমরা ক্রীড়া সামগ্রীও আমাদের ভারতে উন্নত মানে তৈরি করব। আমরা যদি 2025-26-এর অর্থ বছরটা দেখি, তখন আমাদের ক্রীড়া বাজেট ছিল 3,346 কোটি টাকা। বর্তমান সময় 26 এবং 27-এর ক্রীড়া বাজেট হয়েছে ভারত সরকারের 4,479 কোটি টাকা, অর্থাৎ প্রায় 34% বেড়েছে। 1,133 কোটি টাকা ক্রীড়া বাজেটে বাড়ানো হয়েছে, যেন ক্রীড়ার ক্ষেত্রে আরো উন্নত করতে পারি। আমাদের লক্ষ্য রয়েছে, আপনারা জানেনই সকলে, যে কমনওয়েলথ গেম, অলিম্পিক, এগুলো আমাদের করার পরিকল্পনা রয়েছে। 2030-এ আমাদের কমনওয়েলথ গেম আহমেদাবাদে আয়োজন করার কথা রয়েছে। 2036-এ আমাদের দেশেই অলিম্পিক গেমস আয়োজন করার সিদ্ধান্ত রয়েছে। এর জন্য ক্রীড়া বাজেটও বাড়ানো হয়েছে, যেন ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করা যায়। আমরা সোশ্যাল ওয়েলফেয়ার যদি দেখি, সোশ্যাল ওয়েলফেয়ারও যথেষ্ট, যেহেতু আমার কাছে রয়েছে, এটাও একটা বড় বাজেট। 2026-27 সালের শিশু এবং মহিলাদের জন্য যেখানে বাজেট ছিল আপনার 25-26-এ অর্থ বছর ছিল 24,651 কোটি টাকা, এটাকে বাড়িয়ে করা হয়েছে 28,183 কোটি টাকা। এখানে একটা বড় অ্যামাউন্ট বেড়েছে আমাদের এই বাজেটে। এছাড়াও এনসিপিসি আর টিসিপিসি আর এগুলো তো ছোট ছোট অ্যামাউন্ট বেড়েছে। সর্বক্ষেত্রে আমরা বলতে পারি এই বাজেট জনমুখী বাজেট, এই বাজেট আত্মনির্ভরের বাজেট, এই বাজেট বিকশিত ভারত নির্মাণের বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছর শেষ হয়ে 12 বছর চলছে, এই সময়ের মধ্যে যতগুলো বাজেট পেশ হয়েছে, সবগুলো বাজেটে এরকম সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তগুলো সব সুফল কিন্তু আজ আমরা ভারতবাসী, আমরা ত্রিপুরাবাসী পাচ্ছি। 2014-15 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার যখন বাজেট পেশ করেন, তখনই তিনি আমাদের যে আয়কর সীমানা ছিল সেটাকে বাড়িয়েছেন এবং ডিজিটাল ভারতের সূচনা করেছিলেন। আমার আজও মনে আছে, তখনও অনেক যারা আজকের দিনে যারা বিরোধী রাজনীতি করে, কংগ্রেস বা বামপন্থীরা, তারা একটা হাসির ছলে বলতেন ডিজিটাল হবে এই ভারত, যেখানে গ্রামীণ কৃষি ভারত, এটাকে ডিজিটাল ভারত করা সম্ভব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি, 2014 সালে দেশের ইন্টারনেট কানেকশন ছিল 25 কোটি মানুষ ইন্টারনেট কানেকশন ব্যবহার করতেন। আজকের দিনে আমরা যদি দেখি 2018 সালে দাঁড়িয়ে তা দাঁড়িয়েছে 40 বিলিয়ন আজকে আমরা দেখি ইন্টারনেট কানেকশন করে। আরবিআই তথ্য অনুযায়ী লেনদেন যে হয়, আজকের দিনে যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়, আরবিআই অনুযায়ী 99% আজকের দিনে দাঁড়িয়ে ট্রানজ্যাকশন অনলাইন ট্রানজ্যাকশন করছেন, ইউপিআই ট্রানজ্যাকশন করছেন। এবং আমাদের এই ডিজিটাল লকার, আমরা এই ডিজিটাল ভারতে প্রায় 43.49 কোটি, অর্থাৎ প্রায় আমরা যদি দেখি 44 কোটি মানুষ ডিজিটাল লকার ব্যবহার করেন। এই যে আমাদের অফিসিয়াল কাগজপত্রগুলো মোবাইলের মাধ্যমে ডিজিটাল লকারে থাকে, এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা যদি দেখি সিএসসি সেন্টার, আপনারা সকলেই জানেন, আমাদের গ্রামগুলোতে, আমরা যারা গ্রামে বসবাস করি, সিএসসি সেন্টার রয়েছে, যেখানে কমন সার্ভিস সেন্টার আমরা বলি, আমাদের বিভিন্ন সরকারি কাগজপত্র যেখানে অ্যাপ্লাই করতে পারি বা যেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এটা এই গভর্নমেন্ট আসার পর মোদীজি শুরু করেছেন। আজকে যদি দাঁড়িয়ে প্রায় 5.82 অর্থাৎ 6 লক্ষের কাছাকাছি যা সেন্টার রয়েছে ভারতবর্ষে, অর্থাৎ প্রায় 6 লক্ষ গ্রাম, অলমোস্ট সব গ্রামে এই সেন্টার তৈরি হয়েছে। স্বচ্ছ ভারত মিশন আমাদের ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্মাণ শুরু হয়েছিল। এগুলো আজ যদি বলি, আমাদের প্রায় 4.5 লাখ
আমাদের এই রাজ্যে ঘর তৈরি হয়, এই শৌচালয় তৈরি হয়েছে। 100টা স্মার্ট সিটি সিদ্ধান্ত নিয়েছিলেন তখনকার সময়। আজ আগরতলার চেহারা যদি আপনারা দেখুন, তাতে অনুমান করতে পারছেন সেই স্মার্ট সিটির যে পরিবর্তন রূপ। 15-16তে বড় বড় সিদ্ধান্ত নিয়েছিলেন 15-16 বাজেটে, প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট। এই প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট যখন করা হবে বলা হয়েছিল, তখন মানুষ ক্রিটিসাইজ করেছে, বলে যাদের অ্যাকাউন্টে 1 টাকাও নেই তারা কি অ্যাকাউন্ট করবে। এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে এই প্রায় 50 কোটিরও বেশি জনধন যোজনা অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং তাতে করে আপনারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো দেখছেন এই অ্যাকাউন্টের মাধ্যমে তারা যায়। মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ট্যালেন্ট ইনক্লুশন, এগুলো শুরু হয়েছে। 2016-17তেও শুরু হয়েছিল ফসল বীমা যোজনা, এরকম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যে বাড়িতে এলপিজি গ্যাসের কানেকশন দেওয়া, মিশন অন্তোদয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সৌরশক্তি, ইলেকট্রিক, এরকম প্রত্যেকটা বাজেটে নতুন নতুন ঘোষণা করেছিলেন। এই সবগুলো মিলিয়ে যদি দেখি আজকে পরিবর্তন হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি, এটা 2019-এ একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। এটাতে প্রায় 75,000 কোটি টাকা বাজেট ধরে এটা শুরু হয়েছিল। প্রথমেই প্রায় 6,000 টাকা প্রত্যেক বছর দেওয়া হবে কৃষকদের, এরকম সিদ্ধান্ত হয়। এই পিএম কিষাণ নিধিতে 11 কোটিরও বেশি মানুষ কিন্তু 6,000 টাকা করে পান। এখন যদি দেখেন টোটাল প্রায় 3.9 লাখ কোটি টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে 2,83,000 কৃষক পরিবার পেয়েছে, এখন পর্যন্ত প্রায় 843 কোটি টাকা কৃষকের অ্যাকাউন্টে দিয়েছে। এটা সারা দেশের চিত্র। এইরকম অনেকগুলো সিদ্ধান্ত প্রধানমন্ত্রীজি নিয়েছেন, যেগুলোর কারণে আজ বিকশিত ভারতের দিকে। আজ গ্যাস গ্রিড, আপনারা জানেন ইন্দ্রধনুষ করিডোর চলছে। আজ আমাদের রাজ্যে যে সমস্ত যে গ্যাস উৎপাদন করে ওইদিকে, সেগুলো আমাদের যেগুলো সারপ্লাস হয়েছে সেগুলো বাইরে যাবে। আপনারা জানেনই এই কুমারঘাটের সামনে দিয়ে গ্যাস গ্রিড তৈরি হচ্ছে। এটা সারা দেশে এই ইন্দ্রধনুষ প্রকল্প কাজ চালু হয়েছে। জল জীবন মিশন, আজকে যেখানে প্রত্যেকটা গ্রামে 10 পরিবারে আগে জলের কানেকশন, 15 পরিবারে কানেকশন ছিল, আজকে আমরা যদি দেখি প্রায় 95% পরিবারে জলের কানেকশন পাইপলাইনে দিয়েছে। আজকের এই 12 বছরের সময়ে আজ সারা দেশের অনেকগুলো পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী গতিশক্তি, বন্দে ভারত এসছে। আমি শেষ করছি। আর একটা বিষয় হচ্ছে 2024-এ যখন পুনরায় বাজেট হয়েছিল, অন্তর্বর্তী যখন ইলেকশন এসেছিল লোকসভা, তখনকার সময় আমরা একটা অনুমান দেখেছিলাম এই প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট বা সরকারি টেন্ডারগুলো জেমের মাধ্যমে করা বা ডিবিডির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে গিয়ে প্রায় 34 লক্ষ কোটি টাকা সরাসরি নগদ হস্তান্তর হয়েছে, যাতে করে 2.7 লক্ষ কোটি টাকা সরকারের সেভিং হয়েছে। আমি এই পয়েন্টটা আবারও আপনাদেরকে বলছি, অর্থাৎ এই জনধন যোজনা অ্যাকাউন্ট করা, ডিবিডির মাধ্যমে সরকারি যে বেনিফিশিয়ারি এই যে বেনিফিটগুলো ট্রান্সফার করা বা জেমের মাধ্যমে কেনাকাটা, এই যে সরকারি ব্যবস্থাপনায় যে অনলাইন ব্যবস্থা হয়েছে ট্রানজ্যাকশনের, তাতে করে সরকারের কোষাগারে 2.7 লক্ষ কোটি টাকা সেভিং হয়েছে। এর জন্যই তখন এই পিএম যে স্বনিধি, অর্থাৎ এই যে ছোট ছোট হকাররা বসে তাদেরকে সাহায্য করা, বা আদিবাসী জনগোষ্ঠী পিএম জনমন প্রকল্প বা পিএম বিশ্বকর্মা, এই তথাকথিত যারা আমাদের বিভিন্ন গ্রামীণ এলাকায় যে শিল্পী যারা রয়েছেন, যারা চুল কাটেন বা যারা কাঠমিস্ত্রি কাজ করেন বা রাজমিস্ত্রি যারা কাজ করেন বা কুমারের কাজ যারা করেন, এদেরকে যে সাপোর্ট করার জন্য যে বিশ্বকর্মা যোজনা, এটা সম্ভব হয়েছে এর জন্য যেহেতু লিকেজটা বন্ধ হয়েছে। এই যে বড় একটা অ্যামাউন্ট আগে এদিক ওদিক চলে যেত, এই যে লিকেজটা বন্ধ হয়েছে তার জন্য একটা বড় সেভিং হয়েছে। তো সর্বমোট কথা হলো এই প্রধানমন্ত্রীজির মূল লক্ষ্য যে বিকশিত ভারত নির্মাণ করা 100 বছর পূর্তিতে, সেই দিকে আমরা এগোচ্ছি। এবং মধ্যবিত্তদের জন্য কিন্তু 2025-26 একটা বড় রিলিফ ছিল। এটা হলো 25-26 মধ্যবিত্তদের জন্য 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে যাদেরকে ছুট দেওয়া হয়েছে। এটাও ঐতিহাসিক ছিল। বর্তমান সময়ে যেভাবে মানুষের জীবনশৈলী বা যেভাবে উন্নত ভারতের কথা বলছি, সেভাবে একটা পরিবার চালাতে গেলে যেখানে 1 লক্ষ টাকা সেটাকে ধরা হয়েছে। তো এই সার্বিকভাবে আমি বলবো যে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে নির্মলা সীতারামনজি এবার যে বাজেট পেশ করেছেন, এই বাজেট বিকশিত ভারতের বাজেট। এই বাজেট যুবদের বাজেট, এবং এই বাজেটকে সমর্থন জানিয়ে আমরা আজকে ঊনকোটি জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী এবং নির্মলা সীতারামনজিকে, এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ।
যদি কেউ কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করুন।